আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ও সংস্কার কার্যক্রমের সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের। ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও সর্বোচ্চ ভোটার অংশগ্রহণে নির্বাচনের প্রতিশ্রুতি ডক্টর ইউনূসের। খাগড়াছড়িতে চতুর্থ দিনের মতো চলছে অবরোধ কর্মসূচি, সব ধরনের যান চলাচল বন্ধ। এলাকায় থমথমে পরিস্থিতি, জারি রয়েছে ১৪৪ ধারা, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর রুদ্ধদ্বার বৈঠক। গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাবে সম্মত ইসরায়েল, প্রতিক্রিয়া জানায়নি হামাস। শারদীয় দুর্গোৎসবে আজ মহা অষ্টমী, রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড়। এবং শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইলিশ রক্ষা কার্যক্রম। চাঁদপুরের মতলব থেকে চর ভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন এবং সংহতির আশ্বাস দিয়েছেন। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি দেন। বৈঠকে রাজনৈতিক সংস্কার, ফেব্রুয়ারি নির্বাচন, জুলাই বিদ্রোহের দায় নিরূপণ, বৈশ্বিক বাণিজ্য ইস্যু এবং আসন্ন রোহিঙ্গা সম্মেলন নিয়ে আলোচনা হয়। ড ইউনূস বলেন, আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সফল করতে জাতিসংঘের সহযোগিতা চান তিনি। এ সময় জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা সংকট সমাধানে টেকসই উদ্যোগ এবং বাংলাদেশের চলমান রূপান্তর প্রক্রিয়ায় তার আস্থার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি গত ১৪ মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন অ্যান্তোনিও গুতেরেস। পরে এ বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইউএন সেক্রেটারি জেনারেলের সাথে মিটিংটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের মিটিং। আজকের কনটেক্সটে ইউএন সেক্রেটারি জেনারেল উনি জানিয়েছেন যে ওনার সাথে ইলেকশন নিয়ে কথা হয়, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, গ্লোবাল যে ট্রেডের কিছু ট্যারিফের যে প্রোটেকশনিজম সেগুলো নিয়ে কথা হয়। উনি ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন, এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে। এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশ সফরে আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কের রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, প্রতিটি সফরে ভুলে যাওয়ার সমস্যার সামনে আসে, আর এভাবেই জনগণের কণ্ঠস্বর প্রতিফলিত হয়। প্রফেসর ইউনূস জানান, জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং গুমের ঘটনা তদন্তে কমিশন গঠিত হয়েছে। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ায় ১১টি কমিশন কাজ করছে এবং রাজনৈতিক দলগুলো এতে যুক্ত হয়েছে। ফেব্রুয়ারি নির্বাচনকে শান্তিপূর্ণ ও সর্বোচ্চ ভোটার অংশগ্রহণের নির্বাচনে পরিণত করার প্রতিশ্রুতি দেন তিনি। বৈঠকে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। খাগড়াছড়ি গুইমারায় সহিংসতাকে কেন্দ্র করে টানা চতুর্থ দিনের মতো চলছে সড়ক অবরোধ কর্মসূচি। গতকাল ঢাকা খাগড়াছড়ি সড়কে যান চলাচল শিথিল করা হলেও আজ তা বন্ধ রয়েছে। ফলে অবরোধে কোনো সড়কে যানবাহন চলাচল করছে না। সার্বিক নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর টহলের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি ও পুলিশ। জারি রয়েছে ১৪৪ ধারা। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় ১৪৪ ধারা জারির পর টানা চতুর্থ দিনের মতো চলছে সড়ক অবরোধ কর্মসূচি। সড়ক অবরোধে জেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল করছে না। গতকাল বেলা ১২টা থেকে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রাম সড়কের অবরোধ শিথিল করলেও আজ এখন পর্যন্ত কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে নতুন করে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে খাগড়াছড়ি শহর, শহরতলি ও গুইমারার অধিকাংশ দোকানপাট খোলেনি। শহরে সীমিত ইজিবাইক চলাচল করতে দেখা গেছে। নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ির কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকেই বের হচ্ছেন না। পুলিশ জানিয়েছে, রোববার জেলার গুইমারায় সহিংসতায় নিহত ৩ জন পাহাড়ির মরদেহ ময়নাতদন্ত শেষে গতকাল রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
সার্বিক নিরাপত্তা জোরদারে এসব এলাকায় সেনাবাহিনীর টহলের পাশাপাশি 10 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গাজা যুদ্ধ বন্ধে 20 দফা প্রস্তাব দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়েছেন, যুদ্ধ শেষ করার জন্য তার পরিকল্পনায় ইসরায়েল রাজি হয়েছে। আর হামাসকে এই প্রস্তাবে রাজি করাতে আরব ও মুসলিম বিশ্বের নেতারা কাজ করবেন বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথাগুলো বলেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হামাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে গাজায় যুদ্ধ বন্ধের ইস্যুতে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকের মাঝেই কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন নেতানিয়াহু। দেশটিতে ইসরায়েলের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের পরিকল্পনায় সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মুসলিম ও ইউরোপের বিভিন্ন দেশের সম্পৃক্ততা রয়েছে। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই রাষ্ট্রপ্রধান। এ সময় ডোনাল্ড ট্রাম্প জানান, তার প্রস্তাবিত 20 দফা অত্যন্ত ন্যায্য আর এ শান্তি চুক্তিতে ইসরায়েল রাজি। শান্তি প্রতিষ্ঠার জন্য আজ এক ঐতিহাসিক দিন। এই যুদ্ধ কেউ চায় না। ফিলিস্তিনিরা হামাসের সাথে দুর্বিষহ জীবনযাপন করছেন। তারা শান্তিতে বসবাস করতে চান। এই শান্তি চুক্তির পরিকল্পনা তদারকি করবে একটি বোর্ড অব পিস, যা শান্তি বোর্ড, আর তার নেতৃত্ব আমিই দেব। ট্রাম্প জানান, শান্তি চুক্তি কার্যকরে 72 ঘন্টার মধ্যে হামাসকে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে, ধ্বংস করতে হবে সব অস্ত্র, আর যারা শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি হবেন তাদের ক্ষমা করা হবে। শান্তিপূর্ণ বেসামরিক প্রশাসন পাবে গাজা, তবে নিরাপত্তা সীমারেখা বজায় রাখবে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় ঐকমত্য হলে গাজায় হামাসের আর কোনো ভূমিকা থাকবে না। এই ন্যায্য প্রস্তাব অবিলম্বে মেনে নিয়ে এখন হামাসের উপর নির্ভর করছে বলেও সংবাদ সম্মেলনে জানান ট্রাম্প। এ সময় কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে 72 ঘন্টার মধ্যে সব জিম্মিদের মুক্তি দেওয়ার পর গাজা থেকে ইসরায়েলি সেনা আংশিক প্রত্যাহার করা হবে। পরবর্তী ধাপ হবে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করা এবং গাজাকে সাময়িকীকরণ মুক্ত করার জন্য একটি আন্তর্জাতিক কমিটি তৈরি করা। ওই কমিটি সফল হলে স্থায়ীভাবে যুদ্ধ থামাবে ইসরায়েল। তবে হামাস যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে অথবা প্রথমে মেনে নেওয়ার পর উল্টো পথে হাঁটে, তাহলে ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে এই প্রক্রিয়া শেষ করবে বলেও হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। তিনি বলেন, এটি সহজ উপায়ও হতে পারে, কঠিন উপায়ও হতে পারে, যে কোনো উপায়ে কাজটি শেষ করা হবে। এদিকে আলোচনার মাঝেই গাজায় রক্তক্ষয়ী হামলা অব্যাহত রয়েছে। আল শিফা ও আল হেলু হাসপাতাল এলাকায় ইসরায়েলের হামলায় অন্তত 33 জন নিহত হন। এতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 66,000-এরও বেশি। আহত হয়েছেন কমপক্ষে 1,68,000 মানুষ। ট্রাম্প আশাবাদী হলেও গাজার পরিস্থিতি এখন অস্থির। হামাসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসা পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাব অনিশ্চিতই রয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলের নৃশংসতম হত্যাযজ্ঞের মাঝে ট্রাম্পের এই উদ্যোগ কি সত্যি নিপীড়িত মানুষের জীবনে শান্তি বয়ে আনবে, নাকি এটা দখলদারদের নতুন কোনো কৌশল? এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পঞ্চমীতে বোধন এবং ষষ্ঠী তিথিতে আমন্ত্রণ অধিবাস ও ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে এই দুর্গোৎসব। আজ পূজার মহাষ্টমী। আজ দেবী দুর্গার পূজা হবে 5 নৈবেদ্য অর্থাৎ অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য দিয়ে। অষ্টমীতে রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দিরে অনুষ্ঠিত হবে আজকের দিনের সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা। এই পূজায় একটি কুমারী বালিকাকে দেবীর প্রতীক ধরে তার মধ্যে বিশুদ্ধ নারীত্বের রূপ কল্পনা করে ভক্তরা দেবী জ্ঞানে পূজা করেন। দর্শক, এই মুহূর্তে গোপীবাগের রামকৃষ্ণ মিশন মন্দিরে রয়েছেন সহকর্মী ঐশী গোস্বামী প্রমা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঐশী, কুমারী পূজা কি শুরু হয়েছে? ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন?
রয়েছি রাজধানীর রামকৃষ্ণ মিশনে। আপনি জানেন যে শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় একটি উৎসব বলা যায়। এটি তাদের মেইন একটি উৎসব, যেখানে তারা 5টি দিন ভীষণ আনন্দ করেন, একসাথে সময় কাটান, পরিবার নিয়ে ঘুরে বেড়ান, নতুন জামা কাপড় সাথে নতুন নতুন সব আনন্দ। আর আজকে শারদীয় দুর্গোৎসবের বলা যায় যে মহা উৎসব মহাষ্টমী। মহাষ্টমীতে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, তাই এই দিনটি একটু বিশেষ। পাশাপাশি এই দিনটি বিশেষ হওয়ার আরেকটা কারণ হচ্ছে কুমারী পূজা। আপনি জানেন যে দুর্গাষ্টমীতে কুমারী রূপে দেবীকে পূজা করা হয়। তারা মনে করেন যে 16 বছর বয়সী অবিবাহিত অজাতক পুষ্পা সুলক্ষণা ব্রাহ্মণ কন্যাকে কুমারী রূপে পূজা করা হলে দেবীর কাছে সেই প্রার্থনা গিয়ে পৌঁছাবে। আজকের দিনে কিন্তু দেবীকে 5টি বিশেষ উপকরণে পূজা করা হবে: অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প, সাথে মালা। প্রত্যেকটি মানুষ, নারী, পুরুষ, শিশু, কিশোর থেকে শুরু করে প্রবীণরা সবাই নির্জলা উপবাস থেকে আজকে দেবীকে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। এরপর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধি পূজা। বলে রাখি যে সকাল 11টায় আজকে কুমারী পূজা শুরু হবে, যা শেষ হবে দুপুর 1টায়। এরপরে সন্ধ্যা 6টা10 মহাষ্টমীর পূজা শুরু হবে। এরপর সন্ধ্যা 6টা13 সন্ধি পূজার মধ্য দিয়ে সন্ধ্যাকালের অনুষ্ঠান শেষ হবে। আর দেখতে পাচ্ছি যে কুমারী পূজাকে কেন্দ্র করে এখানে ভক্তদের উপচে পড়া ভিড় রয়েছে। তারা সবাই দেবী কুমারীকে পূজা করার জন্যই আজকে এখানে এসেছেন। তারা মনে করেন যে দেবীকে কুমারী রূপে পূজা করলে, তাকে পুষ্পাঞ্জলি অর্পণ করলে হয়তো তাদের মনস্কামনা পূর্ণ হবে। পরিবারের সকলের সুখ সমৃদ্ধি, দেশ ও জাতির মঙ্গল কামনায় তারা আজকে এসেছেন এখানে দেবীকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে। আর সার্বিক নিরাপত্তার দিক থেকে যদি বলি, এখন পর্যন্ত দেখেছি রামকৃষ্ণ মিশনে কঠোর নিরাপত্তা রাখা হয়েছে ভক্তদের নিরাপত্তায় পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে। তো এই ছিল রাজধানীর রামকৃষ্ণ মিশন থেকে আমার কাছে সর্বশেষ। ঐশী, আপনাকে ধন্যবাদ। একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে রাষ্ট্রের বিভাজন সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ফ্যাসিবাদের পতন হলেও লড়াই এখনো শেষ হয়নি জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঢাকেশ্বরী মন্দিরে পূজা পরিদর্শন গিয়ে তিনি একথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনগণের রায়কে ভয় পায় বলেই পিআর পদ্ধতির নির্বাচন চায় জামায়াত। রিপোর্ট আদিন সজীবের। ঢাকেশ্বরী মন্দিরে পূজা পরিদর্শনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। আমরা সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি। সালাউদ্দিন আহমেদ বলেন, এখন সময় ঐক্য প্রতিষ্ঠার, তবে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি। যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে, তাদেরকে দেশের জনগণ চিহ্নিত করবে। বাংলাদেশের মানুষ তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআর না বুঝলেও তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে দুই একটি দল। দুই তিনটি রাজনৈতিক দল মিলে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থা হলো জনগণের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ। আমরা স্বৈরাচারের দোষরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই। কারা নির্বাচন হতে দেবে না, ইনশাআল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। দুর্গোৎসবে কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য নেতাকর্মী ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ইলিশের প্রজনন বাড়াতে শুরু হচ্ছে 22 দিনের মা ইলিশ রক্ষা কার্যক্রম। আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে। চাঁদপুরের মতলব উত্তর থেকে হাইমমচর চরভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় বন্ধ থাকবে নদীতে মাছ ধরা, ইলিশ কেনাবেচা, পরিবহন ও মজুদ। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর।
শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ রক্ষা কার্যক্রম। 22 দিনের এই কর্মসূচি বাস্তবায়নে ইলিশ অভয়াশ্রমে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই কার্যক্রম সফল করতে কর্মহীন জেলেদের দেয়া হচ্ছে খাদ্য সহায়তা। চাঁদপুরে নিবন্ধিত জেলের সংখ্যা ৪৫,৬১৫ জন। এদিকে জেলেরা বলছেন যে সহায়তা দেয়া হয় তা পর্যাপ্ত নয়। নগদ অর্থ সহায়তা, ঋণের কিস্তি বন্ধ সহ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। এই কিস্তির তন্টিয়া উড়াই 1 লাখ 1.5 লাখ উড়াইতে গিয়া কিস্তির টাকাটা ঠিক মতন দিতে পারি না। মহিলাকে দাঁড়াইয়া কিস্তি আলারা আয়া করে হামতাম, গালাগালি ভাড়াভাড়ি। তখন আমরা গিয়া যাই, স্যার এই সপ্তাহে দিব না, আগামী সপ্তাহে দেবো। 1 সেকেন্ডেরও সময় নেই, আমার টাকা দেন। তখন আমি রুজি না করতালে কই দেবো টাকা। এরপরে মাতারিকে তালা জ্বালাই থাই হারা দিন গাঙ্গ বাইরে গিয়া 2 ঘন্টা ঘুমাইতে পারি না। চুরি করি তারি করি বাই জাল। আর মনে করি যেন সরকার যে একটা অভিযান দিছে, এই অভিযানের ভিতরে মনে করেন 20 কেজি চাল দিব। এই 20 কেজি চাল থেকে সংসার চলে স্যার। কিছু টাকা দিত, আমরা কিস্তি মিস্তি চালাইতাম আর মনে করেন মাছ তো কিনে খাইতাম। চাঁদপুরের মতলব উত্তর থেকে হাইমচর চর ভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। জেলা টাস্ক ফোর্স কমিটির উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আমরা এই মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা গুরুত্বপূর্ণ যে সমস্ত স্থানগুলো আছে, হাট বাজার, আড়ত, এই সমস্ত স্থানগুলোতে আমরা মাইকিং, ব্যানার, পোস্টার, লিফলেট এগুলা বিতরণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা অনেকগুলা জনসমাগম হয় এইরকম স্থানে পথসভা এবং জনসভার আয়োজনের ব্যবস্থা করেছি। ইলিশ উৎপাদন বাড়াতে জেলেদের পাশাপাশি সবাই এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পঞ্চম দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলা থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। সোমবার বিকালে ধর্মঘট প্রত্যাহার করার 3 ঘণ্টা পর পুনরায় একই দাবিতে শ্রমিকরা মাঠে নামে এবং রাতে টার্মিনাল এলাকায় রাস্তা অবরোধ করে। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিকরা। এদিকে বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এবার আন্তর্জাতিক সংবাদ। নেপালে চলতি মাসের শুরুতে জেএনজিদের বিক্ষোভ আন্দোলনের প্রাণঘাতী সহিংসতার তদন্তের অংশ হিসেবে দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ 4 জন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ স্থানীয় সময় সোমবার এ তথ্য জানিয়েছেন। ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য ব্যক্তিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় তদন্ত বিভাগের সাবেক প্রধান হুতারাজ থাপা ও আরও 2 জন শীর্ষ ঊর্ধ্বতন কর্মকর্তা। দেশটির বর্তমান নেতৃত্ব দানকারী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা সহিংসতা তদন্তের জন্য কমিশন গঠন করেছেন। এর আগে গত 8 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর সংক্ষিপ্ত নিষেধাজ্ঞা অর্থনীতির দুর্দশা ও দুর্নীতির বিরুদ্ধে যুবকদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়, যা মারাত্মক দমন পীড়নের পর দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভে ওলি সরকারের পতন ঘটায় এবং তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। এবার খেলার খবর। সিরিজের দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 90 রানে হারিয়ে শারজায় ইতিহাস গড়ল নেপাল। এতে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জিতল নেপালিরা। শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাচ সেরা আসিফ শেখ ও সন্দীপ জোড়ার 50-তে 6 উইকেটে 173 রান সংগ্রহ করে নেপাল। আসিফ শেখ অপরাজিত 68 ও সন্দীপ 63 রান সংগ্রহ করেন। জবাবে নেপালের বোলিং ফিল্ডিংয়ে পেরে ওঠেনি ক্যারিবীয়রা। মাত্র 85 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ 21 রান করেন জেসন হোল্ডার। নেপালের বোলারদের মধ্যে আদিল আলম 24 রানে 4টি এবং কুশল ভুরতেল 16 রানে 3টি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ধস নামান। শারজায় আজ রাত 9:30টায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে 2 দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে উত্তরণ ও সংস্কার কার্যক্রমের সমর্থন পূর্ণব্যক্ত জাতিসংঘ মহাসচিবের। ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও সর্বোচ্চ ভোটার অংশগ্রহণের নির্বাচনের প্রতিশ্রুতি ডক্টর ইউনূসের। খাগড়াছড়িতে চতুর্থ দিনের মতো চলছে অবরোধ কর্মসূচি। সব ধরনের যান চলাচল বন্ধ। এলাকায় থমথমে পরিস্থিতি, জারি রয়েছে 144 ধারা। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি।
হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু রুদ্ধদ্বার বৈঠক, গাজা যুদ্ধ বন্ধে 20 দফা প্রস্তাবে সম্মত ইসরায়েল, প্রতিক্রিয়া জানায়নি হামাস। শারদীয় দুর্গোৎসবে আজ মহা অষ্টমী, রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড়। এবং শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে 22 দিনের মা ইলিশ রক্ষা কার্যক্রম। চাঁদপুরের মতলব থেকে চর ভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।